শিক্ষা দীক্ষা নেই তো এত অশিক্ষিত মর্কটের শাসক দল আমি এর আগে কখনো দেখি। 34 বছর শাসন করে বাম 2 লক্ষ কোটি টাকা না কত মাত্র, আর এখন নোবডি ডিসকাসেস 8 লক্ষ কোটি টাকা ইন 15 ইয়ার্স। এই মুহূর্তে আজকে এই মুহূর্তে অ্যাজ আই এম স্পিকিং টু ইউ, যে শিশুটা ভূমিষ্ঠ হলো বাংলায়, তার মাথার উপরে লক্ষাধিক টাকার ঋণ। পশ্চিমবঙ্গে একটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে গোপাল পাঁঠা, বেঙ্গল ফাইলস নিয়ে একটা ছবি তৈরি হয়েছে। একদল 46-এর কনটেক্সটে নতুন আইকন পেয়ে গেছে গোপাল পাঁঠা। মানে কি বলবো, রথ পরিচালক। হি নাইদার আন্ডারস্ট্যান্ডস হিস্ট্রি নর ইটস নুয়ান্সেস, হি আন্ডারস্ট্যান্ডস হোয়াট সেলস অ্যান্ড ইন টুডেজ ইন্ডিয়া হোয়াট উইল সেল। 1946 বলতেই হবে, স্কুলে পাঠ্য করতে হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র কি পাল্টে গেল? এখন বাঙালি সাংসদকে লোকে জানে এরকম করে দাঁড়িয়ে থাকতে, হাউসের বাইরে, হাউসের ভিতরে যায় না। সিপিএম যাদেরকে পাঠাতো সাংসদ করে, আমি বলতাম এই মুখবধির সমাজের এতগুলো লোক সংসদে এসে কি করে? শক্তি চট্টোপাধ্যায়ের নাম একটা র্যান্ডাম স্যাম্পলিং করে দেখতো বামেদের বাদে, যে স্টিল নো, অ্যান্ড দ্য বেস্ট অফ দ্য মাইন্ডস আর স্টিল উইথ দেম। ঠিক আছে, যদিও এন্ডেঞ্জার স্পিসিস, বিপন্ন প্রজাতি হয়ে যাচ্ছে। এই যে এখন গোটা বাংলা জুড়ে হচ্ছে না, আমাদের পাড়া আমাদের সমাধান, সিএম অ্যানাউন্স আ হোল প্রজেক্ট উইদাউট নোয়িং ফ্রম হোয়ার দ্য মানি উইল কাম। এখন কি করছে জানিস? মানে ধর নলকূপ বসাতে হবে, পিএইচি কে বলছে তুমি বসিয়ে দাও। রাস্তা সংস্কার করতে হবে, পিডব্লিউডি কে বলছে তোমরা করে দাও। আরে বাবা, তারাই যদি করে দেবে তাহলে হোয়াট ইজ দ্য নভেলটি অফ দিস কনসেপ্ট? রাজ্যের মানুষকে ভিখিরি, শহরের মানুষের কাছে চলমান শ্মশানে রূপান্তরিত করেছে। মিডিয়া যদি তার আর্লিয়ার অবতারে নামতো, থাকতো, এবং এই যে চতুর্দিকে এত অনাচার সেগুলোকে এক্সপোজ করতো, যা মিডিয়ার কাজ, তাহলে কি এই গভর্নমেন্টটা এতদিন টিকতো? ইজ আ কোয়েশ্চেন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক অফ বেঙ্গল মিডিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার অতিথি মহাপ্রলয়ের নটরাজ। তিনি এমন একজন নির্ভীক মানুষ যিনি সারা জীবন অত্যন্ত সাহসিকতার সঙ্গে নিজের কাজটা তো করেইছেন, এবং তার নিজের সম্পর্কে যদি একটা কোটেশন করা হয় তাহলে সেই কোটটা হবে, খবরের জন্য আমি নিজের বাবাকেও রেয়াত করি না। তার সম্পর্কে এই ধারণা প্রয়াত কংগ্রেস নেতা, পরবর্তীকালে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের ছিল। তার সম্পর্কে এই মন্তব্য প্রয়াত মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও করেছিলেন, এবং আমি নিজেকে তার ওই একলব্যের মতো শিষ্য মনে করি। আজকে দ্রোণ একলব্য পার্ট 2। আজকে আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ সুমন চট্টোপাধ্যায়। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আমার না এই প্রচুর বিভিন্ন বিষয়ের প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য আজকে আপনার কাছে এই ইন্টারভিউটার আরও বেশি করে আবদার। তারপর ওই ইন্টারভিউটা করার আগে পড়াশুনো করতে গিয়ে এই বইটা নিয়ে পড়াশুনো, সেদিনের সপ্তারোহী বইটার নাম, এটা বিরাসত আর্ট পাবলিকেশন থেকে বেরিয়েছিল, অনেক দিন আগে বেরিয়েছিল। এইটার পড়তে পড়তে প্রচুর জায়গায় মনে হচ্ছে যেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সেটার যে বিবর্তন, যে জার্নিটা অ্যাজ এ জার্নালিস্ট আপনি করেছেন, এটা পুরোটাই ব্যক্তিগত, এটা অভিজ্ঞতা ভিত্তিক। সেই সঙ্গে সঙ্গে বাংলার যে ধরুন রাজনৈতিক বিবর্তন, বাংলার যে সাংবাদিকতার বিবর্তন, একই সঙ্গে ভীষণ ইন্টারলিঙ্কড মনে হচ্ছিল প্রত্যেকটা ঘটনায়। আমি আজকে শুরু করছি, সেটা তোর ইনফারেন্স, নট মাইন। এখন এতগুলো বিবর্তন, আমি তো চার্লস ডারউইন নই যে বিবর্তনের এত কোজেন্ট বর্ণনা দিতে পারবো। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। But you may say that I am one of those rare example of the fittest person still surviving. একদম। এখন এত কিছুর বিবর্তনের মধ্যে ঢুকলে
জিনিসটা গোল পাকিয়ে যাবে। হুম তার চেয়ে তো ইউ বি স্পেসিফিক, হুম শর্ট, পয়েন্টেড কোয়েশ্চেন। একদম কন্টেম্পোরারি কোয়েশ্চেন, পয়েন্টেড। যেটা প্রথম প্রশ্নটা হচ্ছে ইদানিং আমাদের ফেটার্নিটিতে এবং পশ্চিমবঙ্গে একটা প্রশ্ন নিয়ে সাংঘাতিক বিতর্ক তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে গোপাল পাঁঠা, বেঙ্গল ফাইলস নিয়ে একটা ছবি তৈরি হয়েছে, সেটার ডিরেক্টর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করছেন। আমি গোপাল পাঁঠার যে ইন্টারভিউটা, অডিও ইন্টারভিউটা অ্যাভেলেবল, সেটা শুনেছি, এবং আপনি ব্যক্তিগতভাবে গোপাল পাঁঠাকে না না, আমি তো করেছি, আমারও একটা ভিডিও আছে, আজ নয়, যখন কলকাতায় এসে অমিত শাহ হঠাৎ করে গোপাল মুখোপাধ্যায়কে ট্রিবিউট দিলেন। দেখ, অমিত শাহের তো জানার কথা না গোপাল মুখোপাধ্যায়কে, সো হি মাস্ট হ্যাভ বিন টোল্ড। তারপরে ইট সুটস বিজেপিজ এজেন্ডা টু অ্যাপ্রোপ্রিয়েট হিম। এখন বিজেপি তো সবাইকেই অ্যাপ্রোপ্রিয়েট করে নিচ্ছে ইন দেয়ার গেম অফ অ্যাপ্রোপ্রিয়েশন। গোপাল বাবু ইজ পারহ্যাপস দ্য লেটেস্ট, এবং ইট সুটস দেয়ার এজেন্ডা। সুতরাং এটা নিয়ে হই হই হচ্ছে। দেখ, ইতিহাসের ছাত্র হিসেবে এটা আমি বলেছি যে উই মাস্ট টেল আওয়ার চিলড্রেন এভরিথিং। 1946 সালের দাঙ্গা was a defining moment in India's history, এবং it was followed by communal violence in Noakhali, in Bihar, পাঞ্জাব। হোলি খেলা চলেছে রক্ত নিয়ে। এখন যে জাতির মেরুদণ্ড খুব উইক এবং সত্যকে হয় ভয় নয় এড়িয়ে চলে, তারা এই ধরনের ইতিহাসের যে দগদগে অধ্যায়গুলো, সেগুলোকে হয় চেপে যাওয়ার চেষ্টা করে, তাই যা এতদিন ধরে গেছে। আর নয়, না 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 না, এই করলে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, এই ধরনের এদো যুক্তি দেয়। তুই বার্লিন গেছিস? না। বার্লিনে একটা হলোকাস্ট মিউজিয়াম আছে, যেখানে হিটলারের এক্সেসেস সমস্ত কিছু অন ডিসপ্লে। একটা জায়গা আছে এখন ওরা প্রিজার্ভ করে রেখেছে, যেখানে ওই গ্যাস চেম্বারে পাঠানোর আগে ইহুদিদের ধরে ধরে খাঁচায় বন্দি করে রাখা হতো। আর জার্মানির স্লোগান কি? পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নেভার এগেইন। ঠিক আছে, একটা মজার ঘটনা বলছি। এই তো নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পরে ইয়েতে গেছেন, অনেক দল পাঠিয়েছিলেন, মনে আছে সাংসদদের? অভিষেক ব্যানার্জিও ছিলেন। আবার এই ওয়াই স্পয়েল দিস ইন্টারভিউ? আমি তোকে একটা ঐতিহাসিক ঘটনা বলছি, তুই কি একটা বলে ফুটনোট নিয়ে আলোচনা করছি। মেজাজটাই খারাপ হয়ে গেল। যাই হোক, তো একটা দল গেছিল জার্মানি, ফ্রান্স, এইসব ইউরোপিয়ান দেশে। তাতে আমার খুব একসময় প্রিয় মানুষ, এখনো প্রিয়, যে যাই বলুক, এম.জে. আকবর ছিলেন, আর ছিল শ্রমিক ভট্টাচার্য। বাট শ্রমিক ওয়াজ স্টিল নট দ্য বিজেপি প্রেসিডেন্ট যখন তারপরে হয়েছে। পরে শ্রমিক তো একদম কম্পালসিভ স্পিকার। ইনফ্যাক্ট আমি মনে করি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হি ইজ দি বেস্ট স্পিকার অ্যামং অল স্পিকার্স ইন অল পার্টিস। ঠিক আছে, আমার মনে হয় হি ইজ দ্য রং ম্যান ইন দ্য রাইট পার্টি, বা রাইট ম্যান ইন দ্য রং পার্টি, উইথ হুইচ হি ডাজন্ট এগ্রি।
For him, Shama Prasad is an icon. For him, Hindu cause is the dearest to his heart. But here is one guy who is not like his compatriots. I am very, very fond of him. আমি অনেক দিন ধরে চিনি। তো ও গেছে বার্লিনে। বার্লিনে ইন্ডিয়ান অ্যাম্বাসাডারের ভোজসভায়, মানে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার সব ডায়াসপোরাকে ডেকেছে, তার সঙ্গে অনেক জার্মানও গেছে। শ্রমিক খুব আবেগতাড়িত হয়ে সুভাষচন্দ্র বোস কিভাবে এই বার্লিনে এসে বার্লিন রেডিও করেছিলেন, এতদিন এই ছিলেন, হঠাৎ সে লক্ষ্য করে যে ওই শ্রোতাদের মধ্যে পার্টিকুলারলি যে 2-4 জন জার্মান আছেন, তারা খুব উসখুস করছেন এবং শুনতে চাইছেন না। যেই সভা ভেঙে গেছে, তখন আমাদের পলিটিক্যাল অ্যাটাশে টু আর মিশন ইন বার্লিন শ্রমিককে বলেছেন যে দেখুন, ফর আস নেতাজি ইজ ডিফারেন্ট, ফর দিস পিপল হি ইজ অ্যান অ্যাকমপ্লিস অফ হিটলার। ঠিক আছে? অ্যান্ড দে আর নট ভেরি কমফোর্টেবল ডিসকাসিং সাচ থিংস। ও তো শুনে তাজ্জব। এই কথাটা কিন্তু ও আমাকে বলেনি। আনফর্চুনেটলি এখনও আমার কিছু কন্ট্যাক্টস আছে, হ্যাঁ, গোটা পৃথিবীতেই আছে বলতে পারিস। এটা ওখানে উপস্থিত বার্লিনে আমার এক বন্ধু, সেও নেমন্তন্ন পেয়েছিল। সে এটা দেখেছে, দেখে কথা বলেছে। পরে পলিটিক্যাল অ্যাটাচও বলেছে, হ্যাঁ আমি ওকে বললাম যে হাউ আনকমফোর্টেবল দে আর। তো আমার কথা হচ্ছে, অতীত কখনো গৌরব গাথা হতে পারে না। গৌরবের সঙ্গে সঙ্গে কলঙ্কের পর্বও আছে। রাইট। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে তার নেই। সুতরাং প্রত্যেক দেশের আছে, সবাইকে এটা সববার এটা জানা উচিত এবং আপফ্রন্ট জানা উচিত, তাতে লজ্জার কিছু নেই, এবং বলা উচিত নেভার এগেন। আমাদের পলিটিক্যাল ক্লাস ইজ সো অপরচুনিস্ট, they will use a tragedy for their own political benefit, not for the societal benefit. এখানেই জার্মানদের সঙ্গে ইংরেজদের, মানে সভ্য জাতিদের সঙ্গে আমাদের তফাৎ। এখন এটা কাকে বোঝাবি তুই? আমার কথা হচ্ছে 1946 বলতেই হবে, স্কুলে পাঠ্য করতে হবে কেমন, এবং ছাত্রছাত্রীদের বোঝাতে হবে যে ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে মানুষ কিভাবে ধর্মের নামে উন্মত্ত হয়ে নিজেদের মধ্যে কাটাকাটি করেছিল। তার পিছনে ইন্ধনের ইতিহাসও বলতে হবে, সব বলতে হবে। বলতে হবে যে তোমরা বাচ্চারা এই শপথ নাও যে আর হবে না 46। সেটা কেউ করে না, কিন্তু একদল 46-এর কনটেক্সটে নতুন আইকন পেয়ে গেছে। গোপাল পাঠা, ওই মালঙ্গা লেনে থাকতেন উনি। এখন কথা হচ্ছে, যে মানুষটার নামের পিছনে পাঁঠা যুক্ত, গোপাল পাঁঠা, তো ইতিহাসে ওনার নাম কিন্তু গোপাল পাঁঠা হিসেবে থাকবে, বিকজ হি ইউজ টু ওন এ পাঁঠা শপ অন কলেজ স্ট্রিট, একদম মেডিকেল কলেজের উল্টো দিকে। আমারও কলেজ যাতায়াতের পথে অনেক দেখেছি। এখনও বোধহয় একটা মাংসের দোকান আছে, বাট এখন আর ওখানে নেই, অন্যত্র কোথায় গেছে। ওর একটা নাতি নাকে মাঝে মাঝেই দেখি বিভিন্ন জায়গায় অনেক কথাবার্তা বলে। তো আমার কথা হচ্ছে, just because the Hindus
had such a man who took to arms to defend the Hindus against Muslim onslaught. As a student of history, if you ask me, as a practicing journalist, he is a good story. For a filmmaker, it is even better. But for a student of history, I will look at both aspects. ঠিক আছে? আমি মানে এর বেশি বলছি না, তার কারণ এখন দেখতে পাচ্ছি না যে যাদেরকে খুব আমরা নিরীহ গোবেচারা কেমন মানে ওই আর কি ভদ্র মানুষ বলে জানতাম, তারা আজকাল ভীষণ ভায়োলেন্ট হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে দের ইজ নো পয়েন্ট ইন মেকিং অ্যান আইকন আউট অফ দিস ম্যান হু ওয়াজ এ প্রোডাক্ট অফ হিস্ট্রি। কিন্তু আসল কথাটা তো কেউ জানে না। 46-এর পরেও তো লোকটা অনেক দিন বেঁচে ছিল। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ঠিক আছে, কেউ মনে করেছিলি আজকে 2026-এর ভোটের আগে একটা কনসার্টের অ্যাটেম্প্ট হচ্ছে, একদিকে একটা মানে কি বলবো রথ পরিচালক কেমন, হি নাইদার আন্ডারস্ট্যান্ডস হিস্ট্রি নর ইটস নুয়ান্সেস, হি আন্ডারস্ট্যান্ডস হোয়াট সেলস অ্যান্ড ইন টুডেজ ইন্ডিয়া হোয়াট উইল সেল। আমার তাতে কোনো আপত্তি নেই। এই যে ড্রাকনিয়ান মেজার নিয়ে যা করা হলো ওর সঙ্গে, এটা একটা সভ্য বাঙালি হিসেবে ইট ইজ অলসো অ্যান অনস্লট অন মি। আমার কথা হচ্ছে যার যা খুশি দেখাবে, হু ইউ টু স্টপ ইট, তাই না? এরা তো ওসবে বিশ্বাস করে না। আর ধরে আনতে বললে বেঁধে আনি, ক্যান ইউ বিট ইট? একটা লোক সে একটা 5 স্টার হোটেল লাইক আইটিসি রিজার্ভ করে তার ব্যাঙ্কোয়েটে ইজ এ প্রাইভেট শো, সেটা বানচাল করে দেওয়ার জন্য কারা ইউজড হলো? নট পুলিশ, পুলিশ কেম লেটার, হোটেল স্টাফ। তার মানে কি লেভেলে চমকানিটা খেয়েছে তুই কল্পনা করতে পারছিস? যে এক্ষুনি গিয়ে করে দিন, নইলে কিন্তু আপনার বাড়িতে থান পৌঁছে যাবে। এই লেভেলের চমকানি ছাড়া এই কাজ কেউ করে না। এবং সেদিন দেখছিলাম ওই জেনারেল ম্যানেজার না কে একটা যে এটা করতে, সে পালাচ্ছে বেচারা, তাই এইটুকু মুখ, হি হ্যাজ নাথিং টু সে ইন সেলফ ডিফেন্স। এই করে কি হয়, ইট ইজ থ্রু সাচ রিয়াকশন দ্যাট ডাফার্স বিকাম ইন্টেলেকচুয়ালস। আর এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক আইনের মানে লয়ের মতো, ইউ ব্যান সামবডি হি বিকামস মোর পপুলার। এই সালা বেঙ্গল ফাইলস হয়তো 2000 লোক দেখতো, এবার জনে জনে দেখবে। আর এরা এইটুকুও বোঝে না, শিক্ষা দীক্ষা নেই তো, এত অশিক্ষিত মর্কটের শাসক দল আমি এর আগে কখনো দেখিনি। পৃথিবীটা বদলে গেছে, প্যারাডাইম হ্যাজ শিফটেড, ইউ ক্যানট এনি লঙ্গার ব্যান এ ফিল্ম। তুই প্রথম কথা বেঙ্গল ফাইলস এইসব মাল্টিপ্লেক্সে কে দেখতে যাবে? আর বিবেক অগ্নিহোত্রী কি বোকা? হি উইল গিভ ইট টু ওটিটি প্ল্যাটফর্ম, হি উইল রিলিজ অন ইউটিউব। প্রতিটা লোকের অ্যাক্সেস আজকের পৃথিবীতে সম্ভব। আমরা কি দেখেছি, বুদ্ধদেব বসুর জল পড়ে পাতা নাড়া নিষিদ্ধ হয়ে গেল, সমরেশ বসুর বিবর নিষিদ্ধ হয়ে গেল, তসলিমা নাসরিন নিষিদ্ধ হয়ে গেল। এগুলো নাকি অশ্লীলতা। এর বিরুদ্ধে অভিযোগটা কি? ইতিহাস বিকৃতি। তো ওরা কি কে ঠিক করলো? এখানে কেমব্রিজ অক্সফোর্ড থেকে পাশ করা বা প্রিন্সটন বার্কলে শিকাগো থেকে পাশ করা কোন ঐতিহাসিক বসে আছে তৃণমূল কংগ্রেসে? না, ওনার নাতিও বলছে নাকি রিয়্যাক্ট করেছে, এবং সে বলেছে মানে ওরা ক্লেম করছে কোথাও একটা গিয়ে
যে গোপালবাবু, গোপালচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু মহাসভার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন এবং এদের কাউন্টার পয়েন্ট হচ্ছে কোনোদিনই সেটা ছিলেন না, বরং তিনি অনুশীলন সমিতির সঙ্গে কোথাও একটা তার দেখ, এখন কথা হচ্ছে যে এইটা তো একটা সেমিনারের ডিবেট হতে পারে, এটা বিনোদনের ডিবেট নয়। আলটিমেটলি হি ওয়াজ বিধান চন্দ্র রায়'s ম্যান। অ্যান্ড দুর্জনে বলে বিধানবাবু কোনো একটা ভোটে শেষ প্রহরে কয়েকশো ভোটে ডাউন ছিলেন, ঠিক আছে? বিধানবাবু এগুলোকে খুব একটা গুরুত্ব দিতেন তা নয়, কিন্তু অতুলবাবু টতুলবাবুরা তো দিতেন। বিধানবাবুকে যখন বলা হয়েছে, বিধানবাবু গোপালকে বলেছেন যে দেখ তো ব্যাপারটা কি, কাউন্টিং সেন্টারে আজকে টিএমসি যা করে কেমন, গোপাল গিয়ে বাঁ হাতে করে দিয়ে এসছে। এটাও তো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, বাট ক্লেভারলি কনসিলড। আমি তো বিধানচন্দ্র রায় নিয়ে এপিসোডের পর এপিসোড করছি, বিকজ আই থিঙ্ক দ্যাট হি ইজ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি এভার বর্ন ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। কিন্তু তার যে একটা শেডি একটা কোথাও থাকতে পারে না একটা মানুষের, এটা তো হতে পারে না। এবং ওই নরগুলজারের ভানু বোস বা এদের সঙ্গে তো কোথাও একটা যোগাযোগ ছিল, খুব ভালো যোগাযোগ ছিল। আমার কথা হচ্ছে উনি হি ডিডন্ট হ্যাভ টাইম ফর সাচ থিং। ইলেকশন জিততে হবে, আরে আমি ইলেকশন জিতবো না রাশানদের নিয়ে আসবো, না কল্যাণী করবো, না দুর্গাপুর বানাবো। হি ওয়াজ ইনটু বিগার থিংস। আজকে মহাত্মা গান্ধী কেলিয়ে পড়েছে, ওকে যেতে হবে দেখতে। কালকে কমলা নেহরু কেলিয়ে পড়েছে, তাকে দেখতে যেতে হবে। সো হি ওয়াজ এ লেজেন্ড ইন হিজ প্রফেশন অ্যান্ড পারহ্যাপস দ্য বিগেস্ট ড্রিমার, ঠিক আছে? জ্যোতিবাবু কুড নট হ্যাভ বিন জ্যোতিবাবু উইদাউট হিজ বিনাইন পেট্রোনেজ, ঠিক আছে? ওর মৃত্যুর পরে জ্যোতিবাবু বলেছিলেন যে উই হ্যাভ ডিফার্ড পলিটিক্যালি and we will continue to differ with the ideology of Congress. But I cannot differ with the truth that here was a man who lived before his time and truly conceived developmental works that will go a long way in creating a vibrant modern Bengal. কার ভার্টিম তোকে বলে দিলাম। সুতরাং আমার কাছে গোপাল পাঁঠা আলোচনার বিষয় হতেই পারে, কেন হবে না? যারা মনে করছে গোপাল পাঁঠাকে আজকের দিনে আইকন হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে, তাহলে ওই গোপাল বাবুর দোকানে পাঁঠা হিসেবে এরাই আদর্শ ছিল। আমি শুধু একটাই অ্যানালিসিস বা কমেন্ট চাই, সেটা হচ্ছে যে গোপালবাবু সম্পর্কে আপনার ইন্টারভিউ থেকেও যে নির্যাস পাওয়া যায়, আপনিও বলেছেন হি ওয়াজ নট প্রাউড অফ হিমসেলফ এই ঘটনাগুলোর জন্য। না, কোনো মানুষই এক একটা জীবনের এক একটা সময় থাকে। আই ক্যানট ইম্যাজিন 1946, ঠিক আছে? মানে গতকাল অবধি এভরিথিং ওয়াজ অল রাইট, সাডেনলি একটা মনুমেন্টের তলায় মিছিল থেকে মুসলিমস উইল গো বার্সার্ক, কেউ ভাবেনি। সুতরাং প্রথমে হিন্দুদের খুব ঝাড় খেতে হয়েছে, আর তারপরে যখন হিন্দুরা রিটালিয়েট করেছে, রাম চ্যাটার্জি কি করেছিল? হোয়াই ডোন্ট ইউ টক অ্যাবাউট হিম? রাম চ্যাটার্জির পিঠে আমাদের দেখাতেন, আমায় খুব ভালোবাসতেন। আমি তখন খুব বয়স কম, আর রাম চ্যাটার্জি শ্রীরামপুর না ওই অঞ্চলে থাকতেন। আমার ছোট কাকা আর খুব বন্ধু ছিলেন। একদিন আমাকে নিয়ে গেছে, আমি তখন এইটুকু, আমাকে বলছে এই শোন, আমার জামাটা পিঠ থেকে খোলতো,
আমি খুলে দেখি কি 8টা 10টা আঘাতের চিহ্ন। বলছে তুই এক একটাতে আঙুল দে, আমি বলে দেবো এটা কখন হয়েছে। So didn't he participate in this? All right. আমার কথা হচ্ছে protecting the interest of the Hindus cannot be placed higher than protection of humanity. ঠিক। ঠিক আছে, এখন এগুলো কথা শোনার কোনো টেকার নেই। আমাদের এখন যে পোলারাইজড অ্যাটমসফিয়ার, তাতে কেউ এগুলো শুনবে না। আর যাদের এইসব কথা বলার কথা, তাদের মধ্যে দেখবি আমি একটা বোকা, ভ্যার ভ্যার করে বলি, আর বাকিগুলো সব গর্তে লুকিয়ে আছে। হয় লুকিয়ে আছে, নয় চটি চাটছে, নয় 10টা দাক্ষিণ্যের জন্য ঘুরে বেড়াচ্ছে। সো ইট ইজ এ মিজারেবল স্টেট অফ অ্যাফেয়ার্স ইন হুইচ উই আর লিভিং। আমার বক্তব্য হচ্ছে আমি আমার সব কিছুকে বন্ধক দিতে পারি, বিবেককে নয়। So whatever my conscience dictates, I act accordingly. তাতে যা হওয়ার হবে, যা হওয়ার হবে। আরে আমার সমুদ্রে পেতেছি সজ্জা, শিশিরে কি ভয়। আপনি চিরকাল বলে এসছেন যে ভারতবর্ষের ভোট হয় নো ভোট। হ্যাঁ, যখন ওয়েভ ভোট হয়, যখন ওই বলে না যে একটা সুনামি, এরকম মানে ওয়েভ ভোট ভারতবর্ষে লার্জ স্কেলে হয়েছে 1977, 1984, 1989, 2014। ঠিক আছে, ওয়েভ যখন আসে তখন ইট ইজ ডাইরেক্টেড এগেইনস্ট দ্য ইনকামবেন্ট। তখন মানুষ কিচ্ছু ভাবে না, বলে আগেই হতচ্ছাড়া বিদায় হোক, যে খুশি আসুক। আমার প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কি সেই টিপিং পয়েন্টটা রিচ করেছে? দ্যাট ইজ সামথিং, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং স্টাডি। কিন্তু আমার তো এখন অক্ষম, আমি বৃদ্ধ, তাই অক্ষম, তাই রক্তাল্পতা এবং অর্থাল্পতা দুটোতেই ভুগি। ঠিক আছে, আমার পক্ষে তো বাংলার মাঠে নেমে এই যে আমার একটা হাইপোথেসিস, সেটাকে টেস্ট করার কোনো উপায় নেই। তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে অ্যান্টি ইনকামবেন্সি এবং অন্যান্য ফ্যাক্টর, বর্তমান গভর্নমেন্টের এগেনস্টে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, অ্যান্টি ইনকামবেন্সি, মানুষের বিভিন্ন রকম অপ্রাপ্তি ঘটে, 15 বছর ধরে সরকার চলছে, কিন্তু এখনও কি আপনার মনে হচ্ছে বিজেপি সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে 26-এর ইলেকশনে? আমি গণৎকার নই না, আমি অ্যাজাম্পশন। তুই কি কোনোদিন আমাকে দেখেছিস মিউজিয়ামের উল্টো দিকে একটা টিয়া পাখি নিয়ে খাঁচা নিয়ে বসতে? না। তাহলে এইসব প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন? একটা কমেন্ট চাই আমার, অ্যানালিসিস। মানে শোনো, ওইভাবে ওয়ান লাইনার কমেন্ট অন সাচ এ প্রোফাউন্ড কোয়েশ্চেন দেওয়ার মতো মূর্খ আমি নই। না, একটু না, আমার বলতে খুব অসুবিধে, তার কারণ আমি না আগের মতো, when I was a practicing journalist, এই প্রশ্নের আমি 1 ঘন্টা ধরে উত্তর দিয়ে দিতাম। এখন আমার যা সব কিছুই দেখা আরেকজনের চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে আমি আর দেখতেই পাই না। কিন্তু যেহেতু আমি অনেক দিন ধরে নিজের চোখ দিয়ে দেখেছি, ফলে অন্যের চোখ দিয়েও আমি কোনটা ঘটনা, কোনটা অঘটন, বা কোনটা কিসের ইঙ্গিত, সেটা কিছুটা আন্দাজ করতে পারি। অ্যান্ড বেসড অন দ্যাট আই স্পিক। কিন্তু আই ক্যানট ক্লেম এনি অরিজিনাল। না না, আমার বক্তব্য হচ্ছে এই রাজ্যটা সাকসেসফুলি, দ্য প্রেজেন্ট ডিসপেন্সেশন, রাজ্যের মানুষকে ভিখিরি আর শহরের মানুষের কাছে চলমান শ্মশানে রূপান্তরিত করেছে। কিন্তু প্যারাডক্সিক্যালি যে জাতি ভিখিরি হয়েই থাকতে চায়,
এবং ভিক্ষা পেয়েই সন্তুষ্ট, সামান্য ভিক্ষাকে মা অন্নপূর্ণার উপহার বলে মনে করে, দে ডিজার্ভ দ্যাট দিস কাইন্ড অফ এ গভর্নমেন্ট। ঠিক আছে? এবং এর ফলে কি হয়েছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছে উই আর ক্রিয়েটিং এ নেশন অফ প্যারাসাইটস। তুই একটা কল্পনা কর, একটা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জের গরিব মানুষ, তার বউ, তার মেয়ে, বাড়িতে মহিলা থাকলেই হলো, ওই যেভাবে পেহেলগাঁওয়ে একদম প্যান্ট খুলে খুলে দেখেছিল না, এখানে এক খবর দিতে হবে যে ইউ হ্যাভ গট এ ব্লেসেড উইথ এ বেবি গার্ল, ব্যাস লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল। ঠিক আছে? 5 কেজি করে ফোকটে রেশন। সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা। এরকম জন্ম থেকে মৃত্যু, এটা মমতা বলেন, সেটা খুব ভুল বলেন না, সব কিছুর জন্য ব্যবস্থা করে রেখেছে, এমনকি সৎকারের জন্য। Why should people work? ফলে এখন যদি আবার 100 দিনের কাজও শুরু হয়, আর লোক যাবে না। দিব্যি আছি সালা, সরকার বাহাদুর আমাদের দেখছে, দিদি একদম ভগবতী, ভগবতী ভারতী দেবী নমস্তে। সুতরাং এই যে একটা বেনিফিশিয়ারি ট্রানজাকশনাল নেচার, এ তো বাংলার রাজনীতি কোনোদিন দেখেনি। which means every voter is essentially today a consumer. আমি তোকে মাল দিচ্ছি ভাই, 5 বছর পরে একটা ভোট দিবি, আমার তো সামান্যই চাহিদা, কিন্তু তোকে টাকাটা দিতে গিয়ে আমি যে আগামী 20 প্রজন্ম বাংলার খারাপ জায়গা মেরে দিচ্ছি, সেটা তোর বোঝার দরকার নেই। এটা যদি হতো যে আমি উপার্জন করি, সেই উপার্জন থেকে আমি টাকা দিই, কারোর কিচ্ছু বলার নেই। এটা হচ্ছে ঋণং কৃত্বা ঘৃতং পিবেতের সবচেয়ে বড় উদাহরণ। 34 বছর শাসন করে বাম, তার আগে কংগ্রেস 2 লক্ষ কোটি টাকা না কত মাত্র ঋণ করেছিল বলে কত না আওয়াজ দিয়েছে, খেয়েছে বেচারা অসীম দাশগুপ্ত। আর এখন নোবডি ডিসকাসেস 8 লক্ষ কোটি টাকা ইন 15 ইয়ার্স। কার সঙ্গে তুই আলোচনা করবি? পশ্চিমবঙ্গে বেশি আলোচনা করারই লোক নেই, যে কারণে আমি কথা বলি না। কথা হচ্ছে ডেট জিডিপি রেশিও বলে একটা রেশিও আছে, একটা জায়গার পরে আমরা উইল গেট ইনটু এ ডেট ট্র্যাপ, কেমন? এবং এই মুহূর্তে, আজকে এই মুহূর্তে অ্যাজ আই এম স্পিকিং টু ইউ, যে শিশুটা ভূমিষ্ঠ হলো বাংলায়, তার মাথার উপরে লক্ষাধিক টাকার ঋণ। আর এইটা হচ্ছে আজব কাণ্ড। আমি ঋণ নিয়ে আমার ভোট নিশ্চিত করে যাচ্ছি, আর সেই ঋণ চোকানোর দায় হচ্ছে যখন আসবে তখন আমি আর থাকবো না। সো হোয়াট কাইন্ড অফ ইরেসপন্সিবিলিটি ইট ইজ। FRBM বলে একটা নীতি আছে যে এই সংখ্যার বেশি তুমি লোন নিতে পারবে না, বাট দিস হ্যাজ নাও বিকাম এ কমন কালচার অফ ইন্ডিয়ান পলিটিক্স। বাংলা যত টাকা ঋণ নেয় তার চেয়ে অনেক বেশি দেয় পাঞ্জাব, আর সবচেয়ে বড় হচ্ছে নাটের গুরু হচ্ছে সেন্টার। সুতরাং এখন গোটা আমাদের ইকোনমি প্যারাডাইম ইজ নো লঙ্গার প্রোডাক্টিভিটি, ইট ইজ নট এমপ্লয়মেন্ট ড্রিভেন, ইট ইজ ফ্রিবিজ ড্রিভেন। এখন এই যে ডোল সংস্কৃতির বাংলা তো আমি দেখিনি রে বাবা, আমি এক কথা কতবার বলবো। এবং দিস ইজ ওয়্যার
মমতা হ্যাজ সাকসিডেড। এবং আমি শুনেছি যারা লেফট বিট করতো তখন, আমি তো কিছুদিন মেইন স্ট্রিমেই ছিলাম 18 পর্যন্ত, তারা বলতো যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর যে এই এফেক্ট হবে ওরা বুঝতে পারেনি। কেমন এখন এর মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, সেই কন্ট্রাডিকশনটা আজ না হয় কাল না হয় পরশু সারফেসে আসতে বাধ্য। বিকজ ইফ ইউ কন্টিনিউ টু বড়ো and distribute money as largesse, a time will come when you will no longer be able to do so. তখন entire edifice will crumble. এই যে এখন গোটা বাংলা জুড়ে হচ্ছে না, আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য সম্ভবত পৃথিবীতে যেখানে মুখ্যমন্ত্রী নিজে এটা ঘোষণা করে দিলেন এবং বললেন 8,000 কোটি টাকা বরাদ্দ করছেন। একটা ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে এটা হচ্ছে নন বাজেটারি এক্সপেন্ডিচার। ইউ হ্যাভ নট বাজেটেড 8,000 crores, where to get it from? এক। দুই হচ্ছে, এটা তুমি এই ধরনের কোনো প্রকল্প করার আগে তোমাকে অডিট অ্যাকাউন্টসের স্যাংশন নিতে হবে, ক্যাবিনেটে এটা আলোচনা করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী তো তিনিই ক্যাবিনেট, তিনিই সিএজি, তিনিই ফিনান্স, তিনিই ভগবান, অল রোল্ড ইনটু ওয়ান। ঠিক আছে, এবার আমি আবার এইসব স্টোরি খুব ভালো পারি, কেননা এগুলো তো একটু সেরিব্রাল স্টোরি। আমি খবর নিয়ে দেখলাম সিএম অ্যানাউন্স আ হোল প্রজেক্ট উইদাউট নোয়িং ফ্রম হোয়ার দ্য মানি উইল কাম। ফর মি দিস ইজ এ ক্রিমিনাল থিং, ফর হার দিস ইজ এ উইনিং কার্ড। হোয়াট ক্যান আই ডু? কি ভেবেছে? The whole thing was planned on the presupposition যে 15th ফিনান্স কমিশনের টাকা আসবে আর জল জীবন মিশনের টাকা আসবে। এই টাকা এলে আমি সেটাকে ডাইভার্ট করে ওই আর কি তৃণমূল পাড়া তৃণমূলের সমাধান করিয়ে দেবো ভোটের আগে। এখন কি করছে জানিস? এখন যেসব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তাদেরকে বলা হচ্ছে তোমাদের যা বাজেটেড ফান্ড আছে তার থেকে এটা দাও। মানে ধর নলকূপ বসাতে হবে, পিএইচইকে বলছে তুমি বসিয়ে দাও। রাস্তা সংস্কার করতে হবে, বলছে পিডব্লিউডিকে বলছে তোমরা করে দাও। আরে বাবা, তারাই যদি করে দেবে তাহলে হোয়াট ইজ দ্য নভেলটি অফ দিস কনসেপ্ট? এমনিতেই তো তাদের করার কথা। আমার যেটা করার কথা আমি সেটাই করছি, আর সেটা করতে গিয়ে আরো কয়েকশো কোটি টাকা খরচা করে দিলাম, অথচ এটা নিয়ে তুই কোনো মিডিয়াতে কোনো ডিবেট হয় না। এই আমি কালকেই রাজদীপের একটা প্রোগ্রাম করে সপ্তাহে একটা স্ট্রেট ব্যাট, তাতে ওরা যে মুড অফ দ্য নেশন পোল করে 6 মাস অন্তর অন্তর, তারও 10টা টেকঅ্যাওয়ে বলছিল। খুব শুনলাম। আই এম এ ভেরি গুড ফ্রেন্ড অফ রাজদীপ অ্যান্ড I am no qualms in admitting that he is currently one of the best journalists we have. রাজদীপের 10তম ব্যাপার হচ্ছে, যেটা ও পয়েন্টটা বললো টেকঅ্যাওয়ে, সেটা হচ্ছে what has been the role of Godi media in perpetuating this dispensation in Delhi. অর্থাৎ ও বলছে মিডিয়া যদি তার
আর্লিয়ার অবতারে নামতো, থাকতো, এবং এই যে চতুর্দিকে এত অনাচার সেগুলোকে এক্সপোজ করতো, যা মিডিয়ার কাজ। একটা কোনো কেলেঙ্কারি তো মনমোহনের জমানায় শেষ পর্যন্ত কেলেঙ্কারি হিসেবে এস্টাবলিশড হয়নি, না, কিন্তু মিডিয়া নোচে খেয়ে দিয়েছে, ওদেরকে চোর বলে দিয়েছে। তাহলে কি এই গভর্নমেন্টটা এতদিন টিকতো? ইজ আ কোয়েশ্চেন দ্যাট আই ওয়ান্ট টু আস্ক অফ বেঙ্গল মিডিয়া। What role are we playing in perpetuating this government? ফ্যান্টাস্টিক ডিবেটের বিষয় হতে পারে বা আলোচনার। তাহলে এখন আমি বললে আমি ধরে ধরে বলে দেব, ঠিক আছে, ভিখিরি জনতা, ভিখিরি মিডিয়া, ঠিক আছে, ভিখিরি মানে এই দিকে খুপড়িতে, গ্রে ম্যাটারে শাসক, চৌর্যবৃত্তিতে শুধু একমাত্র ডিফিল করেছে প্রত্যেকে। অল অফ দেম হ্যাভ পিএইচডি ইন চৌর্যবৃত্তি, কেউ পিএইচডি, কেউ ডিফিল, আর কেউ এখন পোস্ট ডক্টরাল থিসিস করছে। পশ্চিমবঙ্গের রাজনীতিটা তো বেশ ভয়ঙ্কর রকমভাবে পাল্টে গেল, এটা তো আমরাই দেখতে পেলাম। মানে এই যে আমাদের আগের বাবা জেঠারা বলতেন আদর্শ নীতি এসবের জন্য একসময় রাজনীতি হয়েছে, তার পরবর্তীকালে পার্টির জন্য রাজনীতি হয়েছে, তার পরবর্তীকালে যে ফ্যাক্টরগুলো ছিল তার মধ্যে যেটা অনুপস্থিত ছিল সেটা হচ্ছে ধর্মীয় পোলারাইজেশন। রিসেন্টলি তো সেইটাই ভয়ঙ্করভাবে বেড়ে গেল, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র কি পাল্টে গেল? এটা খুব কম্প্রিহেন্সিভলি জবাব দিতে হলে মোটামুটি আমার 6 ঘন্টা লাগবে, আর 6 ঘন্টার বক্তব্যকে আমি 6 মিনিটে সামারাইজ করতে চেষ্টা করছি, বাট আই মে স্টিল লিভ আউট সাম পয়েন্টস। প্রথম কথা হচ্ছে, এভরি এজ হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স। 50 বছর আগে রাজনীতিটা এমন ছিল বলে আজকেও তাই থাকা উচিত ছিল, is a formulation which is a wishful thinking, ঠিক আছে? ইস্যু সেটা নয়। ইস্যুটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রায় 19বিংশ শতাব্দীর শুরু থেকেই, আমি বলতে চাই এই ধর বা 20th সেঞ্চুরির শুরুতে, সুরেন বাণিজ্য থেকে যদি শুরু করি, বা তারও আগে উমেশচন্দ্র ব্যানার্জি was always dominated by educated middle class, ঠিক আছে? এই যে আব্দুর রেজ্জাক মোল্লা was a trenchant critic of how CPIM functions, even when he was a minister. কতগুলো কথা কিন্তু খুব খাঁটি বলতেন। আমাকে বলতেন, সুমনবাবু আপনি বলুন তো, আমাদের রাজ্য কমিটিতে এই 1 পিস লেড়ে আমি, আর 2-1 পিস থাকতে পারে, আর সব বামুন, কায়েত, অমুক, বদ্যি। তুই যদি এটা সত্যি ভাবিস, তাহলে CPM was also a party led by the ভদ্রলোকস। ভদ্রলোক যে টার্মিনোলজি বাঙালিদের সম্পর্কে একটা অ্যাপেলেশন আমাদের সঙ্গে জুড়েই গেছে, অ্যান্ড বহির্বিশ্বও ভদ্রলোক কথাতে জানে, এখন তো ডিকশনারিতেও ঢুকে গেছে। হোয়াট ডাজ ভদ্রলোক রিপ্রেজেন্ট? চেহারাটা ভদ্র? নো। চেহারা কুৎসিত হতে পারে। ভদ্রলোক used to connote, and still does, certain attributes, যার প্রথমটা হচ্ছে সুশিক্ষা, তৃতীয়টা হচ্ছে শিক্ষা থেকে মানুষের, বলে না শিক্ষা আনে চেতনা, মানে এই ভৃত্য বসুর শিক্ষা থেকে নয়, যে কোনো সুশিক্ষা থেকে যে চেতনার উন্মেষ হয়, তার একটা হচ্ছে ত্যাগ, তিতিক্ষা,
placing collective over individual, society above self, come on, and a spirit of sacrifice. What I think right, for that I am prepared to pay any price. এই যে ভদ্রলোকের একটা, আমি একটা খুব লুজলি সংজ্ঞায়িত করলাম, কিন্তু মোটামুটি এই দেখা গেল 2011 পরে ধীরে ধীরেই হচ্ছিল লার্জ স্কেল মাইগ্রেশন অফ দ্য বেস্ট মাইন্ডস। তার বহু আগে থেকেই শুরু হয়েছে, এবং তার জন্য এই স্ট্যালিনের বঙ্গজ সংস্করণ যারা আছেন বা ছিলেন তারা বহুলাংশে দায়ী। তার ফলে কি হলো, মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা তাদের ওভারওয়েলমিং মেজরিটি ডেজার্টেড দেয়ার মাদারল্যান্ড। ঠিক আছে? অ্যান্ড দ্য মিনি স্কুল উইচ ওয়াজ লেফট বিহাইন্ড, তাদের স্ট্রেংথ ওয়াজ নট গুড এনাফ টু বি অফ এনি ভ্যালু টু দ্য সোসাইটি, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রকৃতিতে নিয়ম হচ্ছে যে প্রকৃতি অ্যাভয়েডস ভ্যাকুয়াম নেচার। সো when middle class ceded the space, lumpen took over. ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই চেষ্টা খুব ব্রিফলি করেছিল সঞ্জয় গান্ধী, কিন্তু যেহেতু সঞ্জয় গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে এটে উঠতে পারত না, মামিস ফ্রেন্ড, আর সিদ্ধার্থ এসব নো ননসেন্স পলিটিশিয়ান ছিলেন, ফলে পরে আমাকে প্রিয়দা টিয়দা বলতো যে দেখ ভাই, গুন্ডা বদমাইশ না থাকলে পলিটিক্স হয় না। কিন্তু আমাদের সময় আমরা কোনোদিন কোনো গুন্ডাকে, তারা আসতো, তারা হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে পিসিসি অফিস ছিল, চারদিকে ঘুরে বেড়াতো বা চায়ের দোকানে বসতো। কারোর হিম্মত ছিল না যে ওই সিঁড়ি দিয়ে ওঠে। উনি একজনের নাম করে বলতেন, ওর প্রতিদ্বন্দ্বী, এই সঞ্জয়ের কৌলিন্যে এখন ওরাই পার্টি, আমরা বাইরে থাকি। দ্যাট ওয়াজ হিজ ট্রু। সুতরাং কখনো তো কোনো জায়গা খালি থাকবে না। সুতরাং তাই বলে কি বাঙালি তার জাতি চরিত্র হারিয়েছে? বাঙালির কি ডিএনএতে কোনো মিউটেশন ঘটেছে? আমি সারাক্ষণ এইসব নিয়ে চিন্তা করি, পড়াশোনাও করি। করতে গিয়ে দেখলাম যে ব্যক্তির ডিএনএ মিউটেট করে, কোনো জাতির করে না। উই আর স্টিল দ্য সেম, বাট উই আর নো লঙ্গার চিলড্রেন অফ বেঙ্গল। উই আর বেঙ্গলিজ, বাট নট চিলড্রেন অফ বেঙ্গল এনিমোর। সুতরাং রবি ঠাকুর যে বলেছিল না, ও শীর্ণ শান্ত তব সাধু তব পুত্রদের ধরে যাও তবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে, কেমন হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই মানুষ হতে গিয়ে মধ্যবিত্ত বাইরে চলে গেল, ফলে বাঙালিও হয়ে গেল, মানুষও হয়ে গেল। ঠিক আছে? দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আর এখন অল পারভেডিং করাপশন ডাজ নট সুয়ে এনি মাইন্ড ইন বেঙ্গল। যে যত বেশি চুরি করতে পারবে সে তত বেশি ভোটে জিতবে। তাহলে তো আমাদের মনস্তত্ত্বে ক্রিমিনালরা হয়ে গেছে সাধু পুরুষ, আর সাধু পুরুষ হয়ে গেছে কাপুরুষ। এই প্যারাডাইম শিফটে এখানে হয়েছে।
কেননা we have taken corruption as a way of life. We have resigned ourselves to a situation where we know that every politician will be corrupt. Still, I have to go to him for my own favors, and I will have to vote for him for future favors. ঠিক আছে, এটা তো পশ্চিমবঙ্গ ছিল না। আমি অন্য রাজ্যের সমাজে তো বাস করিনি, থেকেছি, দেখেছি, কিন্তু আমার ফর বিইং এ বেঙ্গলি আমার এতখানি নরেন্দ্র মোদী 56 ইঞ্চি বলে তো, আমরা যখন দিল্লিতে কাজ করতাম 72 ইঞ্চি ছাতি ফুলিয়ে ঘুরতাম। কেন ঘুরতাম? দিল্লিতে বহু হিন্দি কাগজের, তখন তো সব হয়নি ডিজিটাল সাংবাদিক ছিল, যাদের সম্পর্কে নানাবিধ এর কাছ থেকে খাম খাওয়া, ওর কাছ থেকে এই করা, এর কাছ থেকে এই ফেভার নেওয়া, এইসবের রটনা রটত। সব রটনাই যে সত্য তা নাও হতে পারে, কিন্তু রটত। নট ওয়ান কমপ্লেন্ট এগেনস্ট ওয়ান বেঙ্গলি জার্নালিস্ট। আর তখন বাঙালিরা সমস্ত বড় কাগজের টপ নচ জার্নালিজমের জায়গায় বসে আছে। সো একটা অন্য ইজ্জত ছিল। হ্যাঁ ভাই, আপ লোক তো বহুত ইন্টেলেকচুয়াল হতে হো। হ্যাঁ, ওরা প্রথমেই সারেন্ডার করে দিত, এই ইনকা সাথ পাঙ্গা মাত লেনা। একটা গল্প বলি, আবার রাজনীতির গল্প। একটা ইয়েতে বিতর্ক হচ্ছে লোকসভায়, তাতে কংগ্রেসের কোনো একজন বলেছে, এই তোমরা এইসব ফালতু ভগবান বানিয়েছ, কিন্তু শাস্ত্রেই ভগবানদের যে রূপ আছে তাতে দেখা যাচ্ছে এই দেব, ও এই করে সেই করে। মুরলী মনোহর যোশী, তিলক কাটা সাংসদ এবং ডক্টর, ফিজিক্সের অধ্যাপক, তিনি উঠে দাঁড়িয়ে খুব গরম গরম কথা বলেছেন। আর এই শুনে প্রণবদা আর থাকতে পারেনি। মুরলী মনোহর বসতেই প্রণবদা উঠেছে, হি টুক দ্য ফ্লোর। আর যেটা এরা দুজনের কেউ পারেনি, প্রণবদা গড়গড় 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 করে সংস্কৃতে কোথায় কোন দেবদেবীর আছে পুরো সংস্কৃতে বলে গেছে। তারপরে লাঞ্চ হয়ে গেছে আনফর্চুনেটলি। তখন প্রাইম মিনিস্টাররাও এত ইনফর্মাল ছিলেন, তারাও এসে বসতেন সেন্ট্রাল হলে, আড্ডা মারতেন। ইট ওয়াজ লাইফ। তো প্রমোদা সেদিনকে রাত্রিরে প্রমোদার বাড়ি গেছি, আমি বললাম, বাবা এত সংস্কৃত আপনি? বলে, জানিস তো কী হয়েছে তারপর? কি বললো, আমি তো সেন্ট্রাল হলে বসেছিলাম, হঠাৎ প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমাকে বললো, পিএম একটু তোমার সঙ্গে দেখা করতেছে। গেছি দেখা করতে। বলছো, बैठो बैठो बैठो, प्रणाम, क्या हुआ? मैं बोला, हाँ व्हाट हैपेंड? कल नहीं, वो आज का बहस के बाद ना मैंने डॉक्टर जोशी को बोला, घर इधर बुला के बोला, प्रणब से इस बारे में पंगा मत लेना, और जिसके साथ हो ले लो, लेकिन वो तुमको ऐसा पाठ पढ़ा देगा ना, आप इज्जत लेके निकल नहीं सकेंगे। ওইটুকু বেটে ব্রাহ্মণ, আমি লিখতাম কীর্ণাহারের ব্রাহ্মণ কুলের ক্ষুদ্র অংশের নেতা। ঠিক আছে, একসময় বিজেপির লোকেরা রাজ্যসভায়, তখন আইকে গুজরাল প্রধানমন্ত্রী, আইকে গুজরালের বাবা পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। ঠিক আছে, गद्दार का बेटा, गद्दार का बेटा, गद्दार का बेटा। तो
গুজরাল খুব বিরস বদনে প্রণবদাকে ডেকেছে প্রাইম মিনিস্টার, তখন বলছে প্রণব, there is nobody in this house who knows history better than you. And I cannot digest this kind of insult coming from the BJP against my father. Pranabda বলছে যে then what I should do? বলছে no, you stand up and say whatever you want to. কখনো বলেনি এই বলতে হবে সেই বলতে। ঠিক আছে, রিসেসের পরে প্রণবদা দাঁড়িয়েছে, আফটার কংগ্রেসের লিডার তো, যদিও তখন তারা আইকে সাপোর্ট করছে বাইরে থেকে। প্রণবদা দাঁড়ালে আর কে বলবে না আপনি বলবেন না, বসুন, সব তো ওইসব দিন ছিল না। প্রণবদা বলছে যে I was listening to the nasty behavior of some of my worthy opponents, but I want to put the history on perspective, in perspective. সবাই এরকম হয়ে গেছে। তখন প্রণবদা বলছেন যে members from the opposition perhaps don't know about Mahatma Gandhi. And I don't blame them, because they know only the assassin of father of the nation. But let me put it on record, and please, Chairman sir, listen to me carefully. It's not only Mr. Gujral's father. I can name 12 people who were members of Pakistan Constituent Assembly. You know why? সবাই pin drop. বলে because Mahatma instructed all of them to go and be part of Pakistan's Constituent Assembly, so that in the wake of communal violence all over, the message goes also to Pakistan that India stands solidly by them. বলে ওই 12 জন কারা ছিল ভরপর করে 12টা নাম বলে দিল, ইনক্লুডিং যোগেন মন্ডল বাংলার, যে পরে কি বলে পাকিস্তানে টিকতে পারলো না, পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, কিরণ শঙ্কর রায় আমাদের বাংলার, ও গান্ধীজি বলে দিলে মানে আর কিছু করার নেই। এইরকম গোটা ভারতবর্ষ থেকে 12 জনকে গান্ধীজি পাঠিয়েছিল। বলে ইজ ইট দ্য জব অফ এ ট্রেটার অর দ্য বিগেস্ট পেট্রিয়ট? জড়িয়ে ধরেছে হাউসের শেষে, কাঁদতে শুরু করে দিয়েছে প্রাইম মিনিস্টার গুজরাল। বলছি ইতনা মেরে ভি পাতা নেই থা। ঠিক আছে, সো দিস ইজ কুইন্টেসেন্সিয়াল বেঙ্গলি ভদ্রলোক। কেমন ভূপেশ গুপ্ত হাউসে দাঁড়ালে যদি শোনে যে ভূপেশ বলছে, ইন্দিরা গান্ধী সব কাজ ফেলে হাউসে দৌড়ে আসতেন। when Hiren Mukherjee used to speak, or Indrajit Gupta in his yesteryears, Bangali was always minuscule minority. কিন্তু আলোটা আমাদের উপরেই থাকতো। সেই আলো এখন শিফট করে গিয়ে কোথায় চলে গেছে কেউ জানে। there is no আলো anywhere. এখন বাঙালি সাংসদকে লোকে জানে কিছু লাফাঙ্গার মতো এরম করে দাঁড়িয়ে থাকতে, হাউসের বাইরে, হাউসের ভিতরে যায় না, কেননা ওর মধ্যে প্রবলেম আছে। তো সিপিএম যাদেরকে পাঠাতো সাংসদ করে, আমি বলতাম এই মুখবধির সমাজের এতগুলো লোক সংসদে এসে কি করে? মাত্র 2-3 পিস তারা বলতে পারে ইংরেজিতে, সাইফুদ্দিন চৌধুরী, সোমনাথ দা,
ইন্দ্রজিৎ গুপ্ত, গীতা মুখার্জি, আর বাসুদেব আচারিয়া ওর একটা টিপিক্যাল নেজাল টোনে মোটামুটি বলতে পারতেন। বাকি সব তো হরিদাস পাল, ঠিক আছে। আর এখন গেছে যারা, তাদের মধ্যে যেটা গ্যালারি অফ উইমেন, দে গ্লিটার লাইক গোল্ড বিকজ অফ দ্য শাড়িজ দে ওয়্যার। And the male side of it almost looks like what I used to see during lunchtime in Bhubaneswar jail. ঠিক আছে, আমার মনে হয় অনেক বলেছি, আবার আরেকদিন তুমি ডেকো, কেননা এইভাবে আমাকে খাটিও না, আর আমার মুখনিসৃত কথাগুলো এমনভাবে ব্যবহার করো না যাতে আমার বাড়িতে গুন্ডা এসে পেদিয়ে যায়। না না, সেটা বলবো না। আমি একজন মানে কি বলবো, অভিজ্ঞ, যার জার্নি সেই মানে মেন স্ট্রিম ইনস্টিটিউশনাল জার্নালিজম থেকে আজকের আধুনিকতম ইউটিউবের যুগেও যিনি জার্নালিজম রিমেইনস জার্নালিজম, মিডিয়াম চেঞ্জেস। মানে এই যে বাংলা স্ফিয়ার ক্রিয়েটেড হলো, এবং বাংলা স্ফিয়ারের আমি একজন নিয়মিত দর্শক, আমার মতো বহু মানুষ নিয়মিত দর্শক যারা রেগুলার দেখেন। যে ইস্যুগুলো নিয়ে আপনি ইদানিং অ্যাড্রেস করছেন, আমি শুধু বলতে চাই এই মুহূর্তে দুটো জিনিস আমার জানার। এক নম্বর হচ্ছে এই যে বাংলার যে রাজনৈতিক চরিত্র পাল্টে গেছে, সেটাকে আপনি অন্যরকমভাবে বলছেন। বাংলার বিরোধী রাজনীতি পাল্টে গেছে, রাজনৈতিক বিরোধিতা পাল্টে গেছে, বিরোধের মুখগুলোও পাল্টে গেছে। আগামী দিনে 26-এ তো ইলেকশন আসছে। আপনিই বলেছিলেন রাজনীতি এমন একটা বিষয় যেখানে 7 দিনের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। এই মুহূর্তে যে বিরোধীদের আপনি দেখছেন, যাদের মধ্যে একজন আপনি বললেন আপনার অত্যন্ত প্রিয় মানুষ, বাট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার ওনার বাগ্মিতার আমিও ফ্যান বেসিক্যালি, ভদ্রলোক। হ্যাঁ, আরে যে লোক একটা এই যে ওদের একজন এক্স বিজেপি প্রেসিডেন্ট হরিয়ানার গভর্নর হলো না, এখন কারেন্ট বিজেপি প্রেসিডেন্ট শ্রমিক, তাকে বিদায় জানাতে গিয়ে শক্তিদার বই দিয়ে এসছে উপহার। আমি এমনি বলছি, শক্তি চট্টোপাধ্যায়ের নাম একটা র্যান্ডাম স্যাম্পলিং করে দেখতো বামেদের বাদে, যে স্টিল নো, অ্যান্ড দ্য বেস্ট অফ দ্য মাইন্ডস আর স্টিল উইথ দেম। ঠিক আছে, যদিও এন্ডেঞ্জার স্পিসিস, বিপন্ন প্রজাতি হয়ে যাচ্ছে, এটা খুব দুঃখের কথা, কিন্তু যতটুকু লেখাপড়া বা সপ্রতিভতা সেটা কিন্তু বামেদেরই আছে, আর কারণ নেই। ঠিক আছে, সুতরাং জিজ্ঞেস কর তুই একটা র্যান্ডামলি আস্ক মেম্বার্স অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি শক্তি চট্টোপাধ্যায় কি করতেন। ইট রিমাইন্ডস মি, আমার মুশকিল হয়েছে, আমি তো বাঁচার লোক। আমি যখন এই স্টার আনন্দ লঞ্চ করব, তখন বহু ছেলেপিলেকে আমি পরীক্ষাও দিয়েছিলাম, খুব রিগারাস। একটা হেড হান্টিং অর্গানাইজেশনকে দিয়েছিলাম দায়িত্ব। তো একটা ছেলে এসছে, কোন কলেজের মনে নেই, কিন্তু একদম সাহেব। তাকে আমি বললাম, হোয়াই হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর দিস জব? তখন বলছে, নো, আই ওয়ান্ট টু বিকাম এ জার্নালিস্ট। আমি বললাম, বাট ইউর সিভি ডাজ নট সাজেস্ট দ্যাট ইউ নো বেঙ্গলি। তখন বলছে, না না, আমি বাঙালি তো। হ্যাঁ, আমি বললাম, বাঙালি হলেই কি বাংলা জানায়? তখন বলছে, না, তা হতে পারে। আমি বললাম, আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমি বললাম, গৌরকিশোর ঘোষের নাম শুনেছ? সে মাথা চুলকোতে শুরু করলো, করে বলল, স্যার, ইট রিংস এ বেল। আমি তাই? বলো। ওয়াজ ই এ ফুটবলার? দিস ইজ ট্রু। ট্রু মানে আমি বলেছি, লিখেছি, ঠিক আছে। তো ইফ ইউ আস্ক 294 অ্যাসেম্বলি মেম্বার্স হু ওয়াজ শক্তি চট্টোপাধ্যায়,
সাম অফ দেম উইল সে, ও মানে ওই শক্তিদার কথা বলছেন, আমাদের পাড়ার প্রমোটার, ঠিক আছে? কেউ বলবে হয়তো মাছের দোকানের মালিক, কেউ আরও কিছু খারাপ কথা বলে দিতে পারে, ঠিক আছে? বাট অনলি এ হ্যান্ডফুল উইল বি এবল টু টেল ইউ দ্যাট হি ওয়াজ এ পোয়েট। আর যদি বলে একটা কবিতা বলো তো, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অজস্র কবিতার মধ্যে সবাই ফাঁকা হয়ে যাবে, কেননা বাংলার টেমপ্লেট হয়ে গেছে এখন ওই রবীন্দ্রনাথের কবিতা বা নজরুলের কবিতা, তাও বিকৃতভাবে হঠাৎ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে উচ্চারণ করা। আগে শুনতাম আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ দুলার তলে, অনেক দিন আর সেটা বলছেন না। হ্যাঁ, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এর বাইরে যায় না কোনোদিন। জীবনানন্দ দাশের কোনো কবিতা শুনবি না, রবীন্দ্রনাথের কোনো এর বাইরে যে কবিতা শুনবি না, কারণ ওগুলো তো মানে নেই, রেকর্ডিংয়ে নেই। এখন আমার ধারণা উনি মনে করেন যে উনি রবীন্দ্রনাথের চেয়ে ভালো কবিতা লেখেন। আমাকে বলেছিলেন, আরে সুভাষদা আমার উপর খুব জেলাস, জানেন? এবং কেন? কারণটা বুঝতে পারছেন না না? বলে আমি সুভাষদা বুঝতে পেরেছি আমি তার ওর চাইতে ভালো কবিতা লিখি। কবি সুভাষ মুখোপাধ্যায়? হ্যাঁ, কত দুঃখে যে মারা গেছেন সুভাষদা, হ্যাঁ আমি জানি না। আমি বলছি যে ধরুন শ্রমিকবাবু কিন্তু এখন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান বলছেন। কোন শ্রমিকবাবু? শ্রমিক ভট্টাচার্য, আমাদের বিজেপি শ্রমিকবাবু এই ছাড়াও অন্তত মানে জীবনানন্দ, শক্তিদার, সুনীলদার 100টা কবিতা বলে দেবে। না আমি বলছি বিজেপি না ওইভাবে পুট করে না, এত ক্রুডলি করে না। ও বলছে যে উই হ্যাভ নো ডিফারেন্সেস উইথ মুসলিমস অ্যাজ সাচ। 1947 সালের 15ই আগস্টের পরে যে মুসলমানরা স্বেচ্ছায় ভারতবর্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের চেয়ে বড় দেশপ্রেমিক কে আছে? তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের বিরোধ সীমানার ওপার থেকে যে মালগুলো আসছে, এসে আমাদের ছেলেদের চাকরি নিয়ে নিচ্ছে, আমাদের বোনেদের বেইজ্জত করছে, আমাদের লোকেদের জমি একসময় তাদের হাতে চলে যাচ্ছে, এবং তাদের যারা পৃষ্ঠপোষকতা করছে, কখনো আধার কার্ড করে দিয়ে, কখনো রেশন কার্ড করে দিয়ে, কখনো অ্যাপিক করে দিয়ে, বা সব কিছু করে দিয়ে শুধু একটা ভোটের জন্য, আমাদের লড়াই তার বিরুদ্ধে। এত গুছিয়ে কোনোদিন এক বাংলা শব্দ তুই যার কথা বলছিস তিনি বলতে পারেন বলে আমি শুনিনি। আগের এপিসোডে অনেকগুলো কমেন্ট এসেছিল, খুব সম্ভবত আপনার নিন্দুকের সংখ্যা প্রচুর বোধহয় বাজারে। আমার শোনো, যখন নিন্দুকের সংখ্যা কমে যায় বা আদৌ যদি যায়, আমি ভয়ঙ্কর আশাহত বোধ করি। তার কারণ হচ্ছে, প্রথম কথা, বাঙালি খুব পরনিন্দা পরচর্চা করতে পছন্দ করে। বুঝুক না বুঝুক একটা লাগিয়ে দেবে। ইদানিং যেমন আমার নিজেরই ভিডিওর তলায়, আপনি তো বিজেপির দালাল, আপনি তো অমুকে, এই দালাল শব্দটা হচ্ছে, বাঙালি নিজে দালালি ভালো করতে পারে না কিন্তু, কেননা দালালির কাজটাও দেখবি কলকাতা শহরে অবাঙালিরা করে, কিন্তু অন্যকে চট করে দালাল বলে দেওয়া। আর যেহেতু একটা আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, which on the face of it is maybe যে কিছু লোকের বোনাফাইড ধারণা থাকতে পারে যে এই লোকটা নিশ্চয়ই কিছু অন্যায় করেছে, টাকা পয়সা মেরেছে না কি করেছে, তার নইলে এতদিন জেল খাটবে কেন, ঠিক আছে? এবং কিন্তু যারা এটা বলে, প্রথম কথা এটা কিছুটা স্তিমিত হয়ে গেছে। আগে যতটা এটা জেল খাটা লোকের কাছ থেকে এটা শুনবো না, আপনার কি ক্ষমতা আছেন বড় বড় কথা বলেন। এখন এই যে আমি তো 2020 সালের অগস্ট মাসে বাড়ি এসেছি,
এটা 2025 সালের অগাস্ট। আমি ইচ্ছে করলে এই গোটা বৃত্তান্তটাকে অ্যাজ ইট হ্যাপেন্ড হুম আঁখো দেখা হাল করে প্রেজেন্ট করতে পারি। হুম অ্যান্ড আই এম শিওর যে আমার চ্যানেল তো এমনিতে লোকে দেখে না, খুব কম লোক দেখে। তা আমি যদি একবার ভালো করে অ্যাডভার্টাইজ করে আমি বলি আমার গুম ঘরে যাওয়ার কাহিনী, ঠিক আছে, তাহলে প্রচুর লোক দেখবে বলে আমার বিশ্বাস। কেননা লোকের কৌতূহল হবে দেখিয়ে কি বলে, হুম আর কি বলা যায় একে এর বিরুদ্ধে। হুম সেই জন্যে প্রথম দিকে আই এম ব্রুটালি ফ্র্যাঙ্ক, প্রথম দিকে এটা আমার একটু গায়ে লাগতো। হুম আফটার অল আমি অধ্যাপকের সন্তান। রাইট এভরি টাইম আই হার্ড সাচ ট্রিমেন্ডাস মানে ওয়েলকামিং ওয়ার্ডস, হুম আমি ভাবতাম যে ভাগ্যিস আমার বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই, তারা থাকলে মানে আত্মহত্যা করে দিতাম। ঠিক আছে, আমার স্ত্রী যেমন এগুলো শুনতেই পারে না, দেখলেই ও যে ফেসবুকে কেউ করে, হুম আমি ওকে অনেক বলেছি ইগনোর। সো ইউ ক্যানট কোয়ারেল উইথ দ্য হুম বার্কিং স্ট্রিট ডগস। কেমন, কালকে দেখলাম সুপ্রিম কোর্টের যে বিচারপতি ওই রায়টা দিয়েছেন হুম স্ট্রিট ডগ নিয়ে, তিনি বলেছেন আই অ্যাম ইটার্নালি গ্রেটফুল টু দ্য স্ট্রিট ডগস বিকজ ইট ইজ কাটসি দেম দ্যাট আই হ্যাভ বিকাম সো ফেমাস ইন মাই কান্ট্রি। সো ইভেন স্ট্রিট ডগস হ্যাভ দেয়ার ইউটিলিটি, you know, when they blame me or abuse me in the vulgarest possible language, হুম that is also a recognition. এইটা এক। আর দু নম্বর হচ্ছে এই ধরনের খিস্তি খেতে 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 হুম আমার গায়ের চামড়া এমন হয়ে গেছে যে গন্ডারের কাছে গেলে সে আতঙ্কে ভোগে। ঠিক আছে, সে না আমি গন্ডারের কাছে যাই না, বেচারা তারা দুঃখ পাবে। আর 3 নম্বর, আমি এইসব ফেস করছি আজকে থেকে 30 বছর ধরে। আমি যখন আনন্দবাজার পত্রিকায় কাজ করতাম, হুম একটা কিছু একটা সাপ্তাহিক কাজ বেরোতো না তখন, হুম এইসব চটি, একটা কাগজ, তারা প্রত্যেক সপ্তাহে একদম উপরে 8 কলম দিয়ে আমার নামে স্টোরি করতো। কী ধরনের স্টোরি? এক, যে আমি আনন্দবাজারের অগ্নিকাণ্ডের জন্য মূল দায়ী। হুম ঠিক আছে, আচ্ছা ভেবে দেখ, হুম যেদিন আগুন লেগেছিল আনন্দবাজারে, হুম আমি সেদিন কোলাপুরে ছিলাম, কোলহাপুর, সেখান থেকে এমন শলাকা আমি নিক্ষেপ করেছিলাম যে তার মানে তখনই ব্যালিস্টিক মিসাইল আমার কাছে ছিল, বুঝলি না, নইলে আমি কি করে জ্বালাবো। তারপরে মেয়েদের নিয়ে উল্টোপাল্টা। তার আগে আমি এইসব ব্যাপারে এতটা অভ্যস্ত ছিলাম। সিআইএর দালাল বলতো, সিআইএর দালাল? হ্যাঁ, কেননা আমি তো আমার যে সেদিক থেকে দালাল হওয়ার প্রশ্নে ক্রমাগত ডিমোশন হয়ে গেছে। হ্যাঁ, সিআইএ ছিলাম, তারপরে কংগ্রেস হলাম, ঠিক আছে, তারপরে সিপিএম হলাম, এখন বিজেপি হয়ে গেছি। ঠিক আছে, তো আমি একদিন হেভি খুঁজে গিয়ে আমি বললাম যে হোয়াট ননসেন্স ইজ দিস। আমি সোজা গিয়ে আমার সম্পাদক অভিক সরকারের কে বললাম যে এরা কি করছে, আর আমি বলি কী করছে, যেই এদের কাগজ বেরোয় এই 100টা কাগজ আনন্দবাজারের রিসেপশনে ডাম করে চলে যায়। তারপরে দেখছি আমার পাড়ায় প্রত্যেকের পোস্টাল বক্সে একটা করে কাগজ ঢুকিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, তারপরে একদিন আমি দেখি আমার মেয়েকে আমি স্কুলে পৌঁছতে গেছি, গিয়ে দেখি একটা ছেলে লামার্টিনিয়ার ফর গার্লসের সামনে ওই কাগজটা বিলি করছে। আমি তখন দেখলাম যে দ্য পারপাস অফ দিস গাইজ ইজ নট অনলি টু ডিফেম মি, বাট টু ক্রিয়েট
ট্রিমেন্ডাস ডিস্টারবেন্স ইন মাই পার্সোনাল লাইফ। হুম খুব খোঁজে গিয়ে ওর কাছে গেলাম, হুম গিয়ে বললাম দেখুন আমি কিন্তু এবার বের করবো এ কে মাল, হুম পিছনে কারা আছে, হুম এবং এমন উদুম খেলাবো যে এরা কল্পনাও করতে পারছে না। আমাকে বললেন বসো, কফি খাও। আর ওনার ঘরের কফি খাওয়া, বাড়ির ওনার ওখানকার কফি খাওয়া হুম ইজ হেভেনলি এক্সপিরিয়েন্স। ও কি ব্লু মাউন্টেনই দিতেন তো? হ্যাঁ, ব্লু মাউন্টেন কফি, আর তার যা অ্যারোমা, অত বড় ঘরটা একদম মমা করতো। আচ্ছা এই ঠিক আছে বসলাম, তখন উনি বললেন শোনো এত রেগে গেলে তো হবে না। কেন? বলছে তুমি আমি যখন আড্ডা মারি হুম আমরা এত গসিপ করি, হুম করি। আমরা কাদের নিয়ে গসিপ করি? জ্যোতিবাবুকে নিয়ে, বুদ্ধকে নিয়ে, ভিপি সিংকে নিয়ে, রাজীবকে নিয়ে। হুম তা আমাদের নিয়েও তো কেউ গসিপ করবে, ঠিক আছে? হ্যাঁ আমি দেখলাম অকাট্য যুক্তি। তখন আমি ঠান্ডা মাথায় হুম এই ফেলুদার ঢঙে হুম এই রহস্যটা আনরাভেল করার চেষ্টা করলাম, এবং যেটা পেলাম সেটা স্বর্ণকণি। দেখলাম আমারই আনন্দবাজারের কলিগরা, ঠিক আছে, অর্থ দিয়ে হ্যাঁ আর এইসব অকথ্য কুকথ্য দিয়ে হুম ওই ছেলেটিকে ফিড করছে। আচ্ছা এখন সেইটা বার করতে আই হ্যাড টু ইউজ আ লিটল বিট অফ স্টর্ম প্র্যাকটিস। উপায় ছিল না। হুম কিন্তু ও দেখলাম এত, মানে কি বলবো, আর তালপাতা সেপাই ব্যার 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 করে সবার নাম বলে দিল। আই গট অল দ্য নেমস আচ্ছা অ্যান্ড হু হ্যাজ ডান হোয়াট, হাউ মাচ মানি দে হ্যাভ সাপ্লাইড টু হিম। তখন আমি দেখলাম যে এর মধ্যে প্রায় প্রত্যেকে হুম আমি আনন্দবাজারে এদের চাকরি দিয়েছি। হ্যাঁ দু চারজনকে বাইরে থেকে এনে দিয়েছি। হুম আমি দেখলাম যে ইফ মাই কোলিগস কান ডাইজেস্ট, হুম তাহলে আমি কার সঙ্গে লড়ছি? ছায়ার সঙ্গে যুদ্ধ হ্যাঁ, করে ছায়ার গাত্রে সঙ্গে হলো কুস্তি ব্যথা। করে গাত্রে হলো। তখন থেকে আমি বুঝেছি, হুম যদিও সেটা মানতে পারিনি, দ্যাট ইজ ওয়ান অফ মাই গ্রেট ফেইলিংস। হুম সেই পরামর্শটা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি ইদানিং, হুম কারণ এখন আমি তো বেশ প্রভু নিদ্রা গিয়েছেন স্তরে পৌঁছে গেছি। আমার বক্তব্য হচ্ছে ট্রিট এ কলিগ অ্যাজ এ কলিগ অ্যাজ এ কলিগ, নেভার কনফিউজ হিম টু বি ইয়োর ফ্রেন্ড। এই যে তুই হুম সেজে গুজে নানা রকম সংসেজে হুম কী সব করিস, আমি অবশ্য একটাও দেখিনি, কিছু মনে করিস না। হুম শুনেছি তুই নাকি রিজনেবলি পপুলার। এদের এখানে আবার পপুলার কি রে? না না আমি যথেষ্ট পপুলার। আর শোনা, যাই হোক, নিজে যারে বড় বলে বড় সেই নয়, হ্যাঁ, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ তো এটা আমার জীবন দিয়ে আমি যতটা বুঝেছি, সম্ভবত অন্যেরা ততটা বোঝেনি। দেখ, আমার সম্পর্কে লোকের ঈর্ষান্বিত হওয়ার, ক্রুদ্ধ হওয়ার, আমার ফ্রেটার্নিটিতে অনেক কারণ আছে আমি জানি। কেননা আমি একটা উল্কার মতো উঠেছিলাম, ঠিক আছে? হুম এখন আমি যখন স্বেচ্ছায় সেটা ছেড়ে দিয়ে ফুটপাথে এসে নামলাম, হুম তুই দেখবি লোকে বিকৃত মস্তিষ্ক, প্রায় উলঙ্গ পাগলকে ম্যাক্সিমাম ঢিল মারে, হুম বা কেউ চুলটা টেনে দিল, কেউ যেটুকু পড়ে আছে কৌপিনের মতো সেটা নামিয়ে দিল। এটা হচ্ছে এক ধরনের মানে বিকৃতির বহিঃপ্রকাশ। When I am the king, they will lap up my vomit. ঠিক আছে? আমি হয়তো এতটা তেল পছন্দ করছি না, তবু আর কোনো কলুদের দোকানে আর কোনো গণেশ মার্কা কিছুই আর পাওয়া যাচ্ছে না, এই অবস্থা। At the moment I was thrown into the pavement, best time to hit. So I faced. তারপরে এলো এই উপদ্রব।
এবং একটাই ছোট্ট খালি বলে দিই, এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আমার একটা মামলায় কার্যত আমার জামা কাপড় ছাড়া আর অন্তর্বাস ছাড়া সবই অ্যাটাচ করে নিয়েছে, ঠিক আছে। আই ফাইল্ড এ পিটিশন ইন হাইকোর্ট, সামারালি বলেছে যে হি ইজ নট ইভেন ইনভলভড ইন দিস, ঠিক আছে। ইফ অ্যাট অল হি ইজ ইনভলভড, then the chain, you have to prove the chain. You have utterly failed. So কোয়াশ করে দিয়েছে। আর তারপরে এরা কি করে, হাউ দে হ্যারাস, ওরা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে, করে কলকাতা শহরের হাইকোর্টে বা এনি হাইকোর্ট or any court for that matter, pendency of cases is astronomical, ঠিক আছে। এবার আর করে চুপ করে বসে আছে, মেনশন করে যে ম্যাটারটা তুলবে সেটা করছে না। 3 বছর হয়ে গেছে, আই অ্যাম কেপ্ট ওয়েটিং। আর আমি আই হ্যাভ এন অর্ডার ইন মাই ফেভার, আই ক্যানট গো ফর অ্যাপিল। আমি কেন বলবো, প্রসিকিউশনের কাজ, দে আর নট গোয়িং। So this is how they harass. It is the process that is the punishment. Right. Nobody gets final punishment. এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের 5,000 প্লাস মামলায় কত 40টা না 50টা কনভিকশন পেয়েছে। কিন্তু এই সব কথা মানুষকে বলে লাভ নেই। I thank my stars and thank my whoever is there, and my goodwill is so strong যে 100 জনের মধ্যে 2 জনও টেকার নেই যে I could have done any such thing, luckily. তার ফলে কি হলো, তার ফলে এটা ন্যাচারালি তুই ফানুস কতদিন রাখতে পারবি, এ তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, ঠিক আছে। ওটা হবে, সুতরাং এটা একদিন স্তীমিত হয়ে যাবে, এক্ষেত্রেও হয়েছে। আর দেখ, মানে টেস্ট অফ দ্য পুডিং ইজ এন ইটিং। হোয়াট আই ডু অ্যান্ড হোয়াট আই সে ইজ অন পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে। মাই লাইফ ইজ অ্যান ওপেন বুক। এবং যেটা আমার কাছে সবচেয়ে গ্র্যাটিফাইং, সেদিনকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল ভুবনেশ্বর, পরে আর থাকতে দিয়েছে ওয়ার্কার সিবিআই অফিসের দারোয়ানের ঘরে একটা ছাড়পোকা কীর্ণ খাটিয়ার উপর। আই ডোন্ট মাইন্ড, আমি খালি বলেছি আমার যদি এইসব পশ্চাৎদেশ ফুলে যায় তাহলে কিন্তু আমি খুলে জাজকে দেখিয়ে দেবো। তো ওরা তো এরকম ইনকরেজেবল ইয়েকে দেখেনি, নেই দাদা हम देखते हैं क्या कर सकते हैं, আবার এসব কী সব নিয়ে ফিয়ে এসে করেছে, ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি। দেখ, আমার খাটিয়া থেকেই তো জীবন শুরু হয়েছে। খাটিয়া ইজ এ মানে কি বলবো, ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। আই ডোন্ট মাইন্ড, সেটা ছেড়ে দেয়। পরের দিন ওই সকালবেলাও এসছে, দাদা ये क्या बात हो गया? क्या बात हुआ? बोलछे कलकत्ता का एक भी पेपर आपकी अरेस्ट के बारे में एक भी लाइन नहीं लिखा, कोई चैनल एक शब्द नहीं बोला। तखन আমি বললাম যে तो इसमें मेरा क्या कसूर है? मैं तो काल सुबह से दोपहर से अभी तक आपकी कस्टडी में हूँ, मेरा फोन आपने जब्त कर लिया। बोले नहीं, मेरा तो बहुत आनंद होता है, वेरी गुड मैन, बट द जॉइंट डायरेक्टर सिटिंग इन कोलकाता, ही इज फ्यूमिंग, ये कैसे हो सकता है?
ঠিক আছে না, ওই মালটাই আমাকে পাঠিয়েছে at the behest of some conspirators which included many big wigs. वो बोलছে আমাকে दादा कितना गुस्सा हुआ उनको आपको पता नहीं, वो खूब खुशी कारण he was against my arrest. He told his joint director सर कोर्ट में थप्पड़ खाएंगे and he should not be harassed like this. তখন ওকে বলা হয়েছে आप यहाँ नौकरी करना चाहते हो क्या आपको ट्रांसफर कर दूं মানে অন দ্য গান পয়েন্ট হি ওয়াজ ফোর্স টু সাইন অন দ্য ডটেড লাইন্স। আর এগুলো ওরা যেহেতু পুলিশ তো ওদের কাছে হায়ারার্কি ইজ ভেরি ইম্পর্টেন্ট। জয়েন্ট ডাইরেক্টর আর আইও দেয়ার আর 4-5 লেয়ার্স বিটুইন দেম। তো বলছে তখন আমি বললাম যে তুমি আমাকে এই খবরটা জানালে আমার খারাপ লাগলো তা নয়, কিন্তু এবার কারণটা জানতে যাও। वहाँ दादा थोड़ा बोलिए तो मुझे भी एसपी को बताना पड़ेगा। एसपी को कह दीजिएगा that this is my standing in my community. Okay, at the end of the day all of them must have thought I have not orchestrated this because it's not possible for me, and they have thought that Shumanda has been implicated falsely, and this is our way of showing solidarity. এটা অনেকটা গান্ধিয়ান মেথড, ঠিক আছে, that we are not cooperating with you by defaming him publicly. একদম We are not party. I salute and bow my head to my fraternity for showing such exemplary solidarity at a time when I most needed it. কেমন? সুতরাং এটাও একদিকে পেয়েছি। আলটিমেটলি বললাম না, টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং। ওয়েন দ্য ক্রাঞ্চ কেম, তারপরে আমি ফিরে এসে কে করেছে কি করেছে সেটা আমি তাদের নাম বলতে চাই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু এম্বারাস দেম, বাট অলমোস্ট লাইক গড সেন্ট পিপল, যারা নিজেদের মধ্যে প্রথমে আলোচনা করে দেন দে স্পোক উইথ এভরিবডি অ্যান্ড টোল্ড এভরিওয়ান যে দিস ইজ আওয়ার লাইন। এভরিবডি সঙ্গে সঙ্গে এগ্রি করেছে। তাই আমি বললাম যে সুতরাং দিস সাইলেন্স অন দ্য পার্ট অফ বেঙ্গলস মিডিয়া completely negates your assumption that I could have done such a thing. बोलते दादा मेरा तो कोई शक नहीं है, मैं वो ऊपर वाला की बात कर रहा हूँ। আমি বললাম যে শোনো এইসব ছাড়ো, এখানে ইয়ে সাউথ ইন্ডিয়ান বড়া দিয়েছে আমাকে দুটো, জঘন্য খেতে, এইসব আমি কিন্তু খাবো না। You please call my wife and ask her to bring some good breakfast for me. पर ये कानून में नहीं है, कानून की ऐसी की तैसी है। भूख लगा है मुझे एंड आप जो खाना दे रहे हो ना वो कुत्ता भी नहीं खाएगा। আমার সাথে খুব দোস্তি ছিল বিকজ হি ওয়াজ সো অ্যাপোলজেটিক। হি অ্যাপোলোজাইজ টু মাই ওয়াইফ, টু মাই সান, টু মাই ডটার, টু দ্য ডক্টর যার কাছে আমি গেছি হার্টের ইয়ে চেক আপ করাতে, বিকজ আই এম ক্রিটিক্যাল পেশেন্ট। ইয়ে ডাক্তারকে বলেছে डॉक्टर साहब ये बहुत कीमती आदमी है, मजबूरी में हमको ये तकलीफ उनको देना हो रहा है, आप थोड़ा अच्छा से देखिए उनको। যখন আমি 6 দিনের রিমান্ড শেষে জেলে ঢুকছি, ওই লোকটা জেলারকে গিয়ে বলে এসছে যে দেখো ওকে কিন্তু খুব আদর যত্নে রাখবে। কোনোদিন শুনেছিস? শুনেছি, মানে আমি তোকে বলছি at personal level these people are gems, come on, just unlike the other wing. They are extortionists, ঠিক আছে?
এরা যেহেতু পুলিশ তো আফটার অল, এরা দে আর রুলড বাই আইপিসি, যেখানে এদের ছোটবেলা থেকেই ট্রেনিংটা একটা ডিসিপ্লিনের মধ্যে হয়। আর বাকিরা যাই হোক, ইফ ইউ আর স্টিল উইলিং টু টেক অ্যানাদার ইন্টারভিউ অফ মাইন্ড, I can just speak on this draconian PMLA, how people are being harassed, what is the story of its evolution, how amendments have been carried out, how a Supreme Court justice was conniving in perpetuating this draconian measure, and how now truth is catching up with them, how every day in Supreme Court they are getting a mouthful. But this is a very good story which most of the people don't know. If you are willing, then I will only speak about that. কারণ তোর একটা, আমারও একটা প্রবণতা আছে, তোরও আছে। এই সুমনদাকে পেয়েছি, এবার একটু এই করে নি, রোগড়ে নিয়ে ও রোগড়ে আমায় কোনো লাভ নেই, কিন্তু কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে চাই টু এনলাইটেন একদম দিস পিপল। সেটা আমরা ওই বিহার ইলেকশনটার পরে করব। আরে বেঁচে থাকা অবস্থায় যে কোনো দিন করলেই যাবে। বিহার ইলেকশনের পর আমি একটা এপিসোড করতে চাই অ্যাকচুয়ালি। বিহার ইলেকশন, চল বিহারে যাই, যদি এপিসোড করতে হয় বিহারে গিয়ে করি। পাটলিপুত্রে চাণক্য বলে একটা হোটেল আছে, মৌর্য আছে, মৌরিয়ায় ঘর বুক কর আমার জন্য। হ্যাঁ, তারপর কিডনি মৌর্য স্যালাটা না, এমন কিছু না, 10-12 হাজার টাকায় হয়ে যাবে। এই তো, ইফ ইউ চিকেন আউট, তাহলে তুই কি পপুলার একটা, হ্যাঁ? তাহলে কি এরা কি ইয়ে দেয়, খুচরো পয়সা দেয় নাকি তোদের কাজের জন্য? সে কি বলবো, কষ্টের কথা। অন দ্যাট নোট আজকের পর্ব এখানেই শেষ করছি। এই মানুষটার সঙ্গে বসলে মুশকিল হয় কি, একরকম রিসার্চ নিয়ে আসি, পড়ে এপিসোডটা সম্পূর্ণ অন্য হয়, ওনার ইচ্ছে মতো হয়, আরও পড়তে হয়, বুঝতে পারি। তবে এইবারেরটা একটা পয়েন্টেড হোম টাস্ক পাওয়া গেছে, আমরা পরের এপিসোডটা সেটা নিয়েই করব। আর কি, ধন্যবাদ দিয়ে তো ছোট করবো না না, আর আমি ধন্যবাদের যোগ্যও নই। আমি হচ্ছি ব্রিক ব্যাটস। না, আমার যেটা মনে হয়, মানে চলন্ত ইতিহাস বলে না, আপনি এখন চলন্ত ইতিহাস। এই গোটা বইটা শেষ করে মনে হচ্ছে যে প্রত্যেকটা ইতিহাসের মধ্যে যেন কোথাও কোথাও ওই নবারুণ ভট্টাচার্যের, আমি আবার আসবো, তোর গ্যাস দেওয়ার কোনো, না না গ্যাসের নয়, আমি বলছি নবারুণ ভট্টাচার্যের একটা খুব মজার কথা ছিল যে কিছু মানুষ না সাক্ষী থেকে যায়, সাক্ষী বড়িলালের মতো। তারা হয়তো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না, কিন্তু তাদের চোখ দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আপনিও তেমনই একজন মানুষ। অনেক ধন্যবাদ, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা, আপনাদের বলে রাখি, যা কমেন্ট করার সেটা যেন ব্যক্তি আক্রমণের দিকে না যায়। কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকুন। ইস্যু নিয়ে কথা বলার থাকলে, অ্যানেকডোটস থাকলে প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।